হ্যালো এন্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে ডিসকাশন করবো হচ্ছে আরআরবি এটিপিসির 9 নম্বর সেট 2021 সালে যত এটিপিসি শিফটের এক্সাম হয়েছে টোটাল হচ্ছে 133টা। তার মধ্যে আমরা প্রত্যেকটা শিফট ধরে ধরে আলোচনা করছি। জিএস পেপারের 40টা প্রশ্ন। 2024-এর এক্সামের জন্য যদি তুমি শিওর একদম 100% তুমি ডেডিকেটেড হও তাহলে কিন্তু এই ভিডিওগুলো তোমার জন্য। ঠিক আছে, চলো তাহলে প্রথম প্রশ্ন তোমাদের সাথে শুরু করি। আমি রঞ্জিত বর্মন, আর এখানে হচ্ছে 10,000 জিকে জিএস আলোচনা করবো, তারই একটা পার্ট। আর পিডিএফ পেজ আমার টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। প্রথম প্রশ্ন, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই তুমি পাচ্ছ, এর থেকে বড় কি হতে পারে? ঠিক আছে, চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, হুইচ গ্যাস ফটোসিনথেসিস ইজ নিডেড ফর, মানে সালোক সংশ্লেষ করার জন্য কোন গ্যাস দরকার পড়ে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই কোশ্চেনগুলো কিন্তু অ্যানালিটিক থাকবে, মানে পুরোপুরি আমি অ্যানালিসিস করতে করতে যাবো, শুধু প্রশ্নের উত্তর বলবো না কিন্তু। ঠিক আছে, তো একটু ভিডিও লেন্থ হতে পারে। তো ফটোসিনথেসিসের জন্য কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সিজেন নাকি হাইড্রোজেন দরকার? অনেকের অক্সিজেন মনে হচ্ছে কিন্তু নয়, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের প্রয়োজন পড়ে। ঠিক আছে, আর রিলিজ করা হচ্ছে অক্সিজেন। অপশন নাম্বার এ একদম সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, হাইড্রোজেন এমন একটি গ্যাস, হালকা গ্যাস, যেটি হচ্ছে আবিষ্কার করেছে হেনরি ক্যাভেন্ডিশ। কি হেনরি ক্যাভেন্ডিশ? ঠিক আছে, হেনরি ক্যাভেন্ডিশ। আর পরের প্রশ্ন চলো করি। 2 নম্বর কোশ্চেন বলছে, একটু বড় সড়ো কোশ্চেনটা, পলিটি থেকে প্রশ্ন বলছে, সংবিধানের জন্য অন্য দেশ থেকে বৈশিষ্ট্যগুলি ধার করার জন্য সমালোচিত হওয়ার বিষয়ে যিনি উল্লেখ, সংবিধানের মৌলিক ধারাগুলি কেউ পেটেন্টের অধিকার রাখে না। মানে এক কথা এখানে বলতে চাইছে যে এই কোশ্চেনটার মধ্যে আহ কি বলেছে যে আমাদের যে সংবিধানের যে বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছিল এই যে ফিচার গুলো, তো এটা নিয়ে অনেকে নানান ধরনের কথা বলতো। তো বলছে এটা কোনো দেশের পেটেন্ট পেতে পারে না। এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল জওহরলাল নেহরু, সি গোপালাচারী, নাকি সর্দার বল্লভভাই প্যাটেল, নাকি বি আর আম্বেদকর? আনসার ইজ অপশন নাম্বার নান আদার দেন অপশন নাম্বার ডি, বি আর আম্বেদকর। তিনি বলেছিলেন। ঠিক আছে, আর বি আর আম্বেদকর হচ্ছে আমাদের কনস্টিটিউশনের যে মেকার, তার চেয়ারম্যান ছিলেন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, এবং তিনি ভারতরত্ন পেয়েছিলেন হচ্ছে, তিনি হচ্ছেন 1990 সালে ভারতরত্ন পান, মনে রাখবে। এবং তার একটা দল ছিল, পার্টি ছিল, যে পার্টিটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। ওকে, মনে রাখবে। আর রাজা গোপালাচারী 3 জন ভারতরত্ন প্রাপকের মধ্যে একজন ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। ঠিক আছে, জওহরলাল নেহরু প্রথম প্রাইম মিনিস্টার, প্রত্যেকে জানি। আর তার একটি বই হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড। ওকে, না সরি, ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, মনে রাখবে, ডিসকভারি অফ ইন্ডিয়া। আর ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ও, আরেকটা কথা বলি এখানে, যে সর্দার বল্লভভাই প্যাটেল রয়েছে, কোয়েশ্চেন্স বারে বারে দেয় যে সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে প্রথম উপপ্রধানমন্ত্রী। যেটা উপপ্রধানমন্ত্রী এমন একটা পদ যেটা আমাদের সংবিধানের ভেতর নেই। ঠিক আছে, সংবিধানে নেই। তো একটি রয়েছে মিনিস্ট্রি, সেটা হচ্ছে হোম মিনিস্টার বলা হয়, হোম মিনিস্টার। ঠিক আছে, তো হোম মিনিস্টার ছিলেন তিনি, আর এই হোম মিনিস্টারটাই হচ্ছে উপপ্রধানমন্ত্রীর সমতুল্য। ঠিক আছে, তিনি প্রথম ছিলেন। আর তার বার্থডে হচ্ছে 31শে অক্টোবর, যেটা হচ্ছে একতা দিবস আমরা পালন করি, একতা। ঠিক আছে, একতা দিবস, একতা দিবস। ঠিক আছে, মনে থাকবে। চলো পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে যে 3 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন দ্য রিটেন দ্য মুন্সি প্রেমচাঁদ, এর মধ্যে কোন বইটা মুন্সি প্রেমচাঁদের লেখা? ইয়ামা, চিদম্বরা, কামায়ানি, নাকি সেবা সদন? তো সেবা সদন এই বইটা হচ্ছে, সেবা সদন হচ্ছে তার লেখা। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি ইজ এ কারেক্ট আনসার, সেবা সদন। এছাড়াও প্রেমচন্দের আরো অনেক ইম্পর্টেন্ট বই আছে, যেমন হচ্ছে ইম্পর্টেন্ট মনে রাখবে, শতরঞ্জ কে খিলাড়ি, শতরঞ্জ কে খিলাড়ি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এইটাই হচ্ছে ডাইরেক্ট করেছিল হচ্ছে সত্যজিৎ রায়। এছাড়া হচ্ছে গোদান, গোদান। তারপরে মনে রাখবে হচ্ছে তোমার হচ্ছে কর্মভূমি, কর্মভূমি, এগুলো সব হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, ঈদগাহ। ঠিক আছে, ঈদগাহ। এগুলো হচ্ছে সব মুন্সি প্রেমচন্দের লেখা বই। ঠিক আছে, আর ফার্স্ট যেই বইটা রয়েছে কি নাম, ইয়ামা, ইয়ামা। এই বইটা হচ্ছে তোমার মহাদেবী বর্মা, মহাদেবী বর্মা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন করবো। নেক্সট কোয়েশ্চেন বলছে, হুম ডিড দ্য মহাত্মা গান্ধী কনসিডার হিজ মাদার মেন্টর অফ দ্য পলিটিক্স? এটা সোজা প্রশ্ন, যে মহাত্মা গান্ধী পলিটিক্সের রাজনীতিতে এসেছেন, তার গুরুকে? গান্ধীজির রাজনৈতিক গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। অপশন নাম্বার ডি তে রয়েছে জি কে গোখলে। ঠিক আছে, জি কে গোখলে। এবার জি কে গোখলের সাথে তার দেখা হয়েছিল গান্ধীজির 1800 কত সাল, 1800, 1896-এ, 1896। আর এটা ছিল পুনাতে, একটি কলেজ ছিল, পুনের একটি কলেজ, নাম হচ্ছে তোমার ফার্গুসন কলেজ, ফার্গুসন কলেজ। এই ফার্গুসন কলেজেই হচ্ছে তার সাথে দেখা হয়েছিল গান্ধীজির সাথে। পরবর্তী প্রশ্ন বলছে যে, হু ইজ এ কনসিডার দ্য ফাদার অফ কম্পিউটার? ফাদার অফ কম্পিউটার কে? এই দেখো, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সেটে কিন্তু এদিক ওদিক করে এসেছে। মানে মনে করো একটা কোয়েশ্চেন এসেছে একটা সেটে, একটা শিফটে, তারপরে আবার ওই রিলেটেডই আরেকটা কোয়েশ্চেন এসেছে হচ্ছে অন্য শিফটে। তার মানে আমি যেই অ্যানালিসিস গুলো করছি একটা প্রশ্নের সাথে সাথে আরো যে ইনফরমেশন গুলো দিচ্ছি, এগুলো তোমাকে ভীষণ পরিমাণে হেল্প করতে চলেছে। ঠিক আছে, তো কম্পিউটার ফাদার বলা হয় চার্লস ব্যাবেজকে, এটা নতুন করে কিছু না, সবাই আমরা জানি। আর চার্লস ব্যাবেজ যেটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন বলা হয়, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে হোয়ার ইজ দ্য ফার্স্ট অয়েল ডিসকভার আসাম? আসামের কোথায় প্রথম অয়েল ডিসকভার করা হয়েছিল? ঠিক আছে, এটা হচ্ছে সবাই জানি, আর অপশন দেখার কোনো প্রয়োজনই নেই। অপশন নাম্বার ডি তে রয়েছে ডিগবয়। তো ডিগবয় খুঁজে টিক করে দেবে। ঠিক আছে, সময়টা ছিল 1889-এ, 1889। ওকে,
আর একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে তেল আবিষ্কার হয় বা তেল উত্তোলন হয়, আবিষ্কার তো অনেক আগে হয়ে গেছিল, মোটামুটি 1825 টাকা, উত্তোলন হয়েছিল হচ্ছে তোমার 1889 সাল টাকা, ঠিক আছে, এটা হচ্ছে সাল মনে রাখবে। আর প্রথম হচ্ছে 1909 সাল, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অয়েল রিফাইনারি, মানে হচ্ছে তোমার তৈল শোধনাগার, এটা ডিগবই, আনসার ডিগবই, ঠিক আছে, ডিগবই আনসার হবে। আর পশ্চিমবঙ্গে একটি অয়েল তৈল শোধনাগার আছে, সেটা হচ্ছে তোমার হলদিয়া, হলদিয়াতে তৈল শোধনাগার রয়েছে পশ্চিমবঙ্গের। আর সব থেকে বড় ভারতবর্ষের তৈল ক্ষেত্র হচ্ছে তোমার বোম্বে হাই, মহারাষ্ট্রের বোম্বে হাই, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলছে যে 1920 সালে অসহযোগ আন্দোলনের সাথে অন্য কোন আন্দোলন মিলিত হয়েছিল? গান্ধীজির স্ট্র্যাটেজি ছিল এটা যে সেই সময় স্বদেশী মুভমেন্ট ছিল হচ্ছে 1905-এ, তো এটা হবে না আনসার। তারপরে আগস্ট ক্রান্তি হয়েছিল 1942 সালে, তো এটা আনসার নয়। খিলাফত মুভমেন্ট হচ্ছিল 1919 সালে শুরু হয় আর শেষ হয়েছে 24 সালে। ওকে, হোম রুল শুরু হয় 1916 সালে, ঠিক আছে। তাহলে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920, আনসার বলেই দিয়েছে অপশনের মধ্যে, কোশ্চেনের মধ্যে। তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, সি, অপশন নাম্বার সি, খিলাফত মুভমেন্ট কারেক্ট আনসার হবে। মনে রাখবে খিলাফত মুভমেন্ট শুরু করেছিল আলী ভাতৃদ্বয়, ঠিক আছে, লিয়াকাত আলী এন্ড হচ্ছে শওকত আলী, তারা শুরু করেছিল। আর এই আন্দোলনের জন্য 17ই অক্টোবর, মনে রাখবে 7th অক্টোবর, সময়টা ছিল 1919 সাল, জায়গাটা ছিল হচ্ছে লখনৌ, 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 ঠিক, দাঁড়াও এক সেকেন্ড, লখনৌ শহরে তোমার খিলাফত কমিটি বা খিলাফত কনফারেন্স হয়েছিল, ঠিক আছে। আর এই খিলাফত কনফারেন্সের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নিযুক্ত করেছিলেন, চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন গান্ধীজিকে, ঠিক আছে, এম কে গান্ধী, মনে রাখবে। আর এই জন্য 17ই অক্টোবরকে তোমার খিলাফত দিবস পালন করা হতো, 17ই অক্টোবর হচ্ছে খিলাফত দিবস, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো সব, ঠিক আছে। আর আগস্ট আন্দোলন থেকে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কংগ্রেসের যে আগস্ট আন্দোলন শুরু করবে, কংগ্রেসের একটা ছিল, অধিবেশন ছিল, অধিবেশনটা হচ্ছে ওয়ার্ধা অধিবেশন, ওয়ার্ধা, এটা বোম্বেতে হয়েছিল, ওয়ার্ধা অধিবেশন 1942 সাল, এখানে ডিসিশন হয়েছিল। ওকে। আর হোম রুল লীগ প্রথম স্টার্ট করেছিলেন হচ্ছে 1916 সালে, কে করেছিলেন? তিলক, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যানিমেশন ওই বছর, একই বছর কিন্তু কয়েক মাস পরে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে নেম দ্য রিসেন্টলি অ্যাডেড দ্য 70th জোন, এখন বেড়ে গিয়ে 19টা জোন হয়েছে ইয়েতে, ঠিক আছে, আমাদের রেলওয়ে জোন হচ্ছে কত? 19টা 19 জোন আছে, ঠিক আছে। ঠিক আছে। ডিভিশন সংখ্যা, ডিভিশন মনে রাখবে, ডিভিশন হচ্ছে 17টা, 17খানা ডিভিশন আছে। পরের প্রশ্ন বলছে নেম দ্য ইয়াংগেস্ট এভার ইউনিসেফ গুডভিল, দেখো ওই বছরের এটা কোয়েশ্চেন ছিল যে সব থেকে ইয়াংগেস্ট, এটা হচ্ছিল মিলি বেবি ব্রাউন, ঠিক আছে, ববি ব্রাউন, মিলি ববি ব্রাউন, ঠিক আছে। এই মিলি ববি ব্রাউন তিনি ছিলেন হচ্ছে সেই সময়কার একদম ইয়াংগেস্ট। কিন্তু এই বছর কারেন্ট অ্যাফেয়ার্স একদম বলছি, 2024 সালে গুডভিল অ্যাম্বাসেডর হয়েছেন হচ্ছে করিনা কাপুর, ঠিক আছে, করিনা কাপুর, ঠিক আছে। ওকে, মনে থাকলো। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে একটু ফাস্ট ফাস্ট যাবো, 40টা কোয়েশ্চেন আছে। বলছে 2020 সালে ইউনেস্কোর প্রেস ফ্রিডমের দরকার নেই, একেবারে দরকার নেই, তার কারণ হচ্ছে 2020 সালের হচ্ছে তোমার এটা কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু মনে রাখবো আমরা ইউনেস্কো, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে, মনে রাখবে। আর এটার পুরো নাম মনে রাখবে ইউএন, মানে হচ্ছে তোমার ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে, এটা মনে রেখে দিও, প্যারিসে হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার রিলেটেড কোয়েশ্চেন কিন্তু খুব দেয়। 11 নম্বর কোয়েশ্চেন বলছে যে কি বলছে, কোন বিপ্লবী সাঁতারের কাছে, না বলছে হুইচ ফেমাস রেভলিউশনারি সেট আপ দ্য বেস নিয়ার দ্য সাতার রিভার, আচ্ছা সাতার একটা রিভার যেটা হচ্ছে মধ্যপ্রদেশের ঝাঁসির কাছে আছে, ঠিক আছে। তো এই সাতারের কাছে যেটা নদী আছে ঝাঁসির কাছে, সেটা হচ্ছে না, ঝাঁসির কাছে যে সাতার নদী আছে, 1920 সালে কোন বিপ্লবী এই কি হরিশঙ্কর ব্রহ্মচারীর সাথে যুক্ত হয়ে, হরিশঙ্কর ব্রহ্মচারীর সাথে যুক্ত হয়ে আন্দোলন শুরু করে? কোশ্চেনটার বেসিক মিনিং হচ্ছে এটা, এখন সাধারণ মানে যে কোন নিম্নলিখিত কোন বিপ্লবী ঝাঁসির কাছে একটা নদী আছে সাতার, 1920 সালে তার সাথে যুক্ত হয়ে, মানে কার সাথে? হরিশঙ্কর ব্রহ্মচারীর সাথে যুক্ত হয়ে তিনি একটি আন্দোলন সংগঠিত করেছিলেন। কোশ্চেনটা যথেষ্ট আমার টাফ মনে হচ্ছে, টাফ কি একটুখানি অন্যরকম মনে হচ্ছে। এই কোশ্চেন আমি আগে অন্য কোনো পরীক্ষাতে দেখিনি, তো এই রেলওয়ের কোশ্চেন কিন্তু খুব এইরকমই টাইপের হয়। তো কোন শিফটে কঠিন করবে, কোন শিফটে ইজি করবে বলা মুশকিল, তাই আগে থেকে ভীষণ পরিমাণে টাফ ভালোভাবে কিন্তু প্রিপারেশন করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে। 40টা কোশ্চেন কিন্তু কম নয়। তো আনসার ইজ চন্দ্রশেখর আজাদ, অপশন নাম্বার সি। চন্দ্রশেখর আজাদ সম্পর্কে মনে রাখবে তিনি হচ্ছেন এইচ হিন্দুস্তান রিপাবলিকান না সোশ্যালিস্ট রিপাবলিকান, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির মেম্বার ছিলেন, ঠিক আছে, যেটা তৈরি হচ্ছিল দিল্লির ফিরোজ শাহ কোটলাতে। সালটা মনে রাখবে 1928 সাল। ওকে, 1928। ভগৎ সিং এর ফাঁসি হচ্ছিল 1931 সালে, 1931 সাল, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ওকে, ক্ষুদিরাম বোসের ফাঁসি হচ্ছিল 1908 কোথায়? মুজাফরপুরে, মুজাফরপুর বিহারে অবস্থিত, ঠিক আছে। আর ভগৎ সিং এর ফাঁসি হচ্ছিল লাহোরে, লাহোরে ফাঁসি হচ্ছিল। আর উধম সিং এর ফাঁসি হচ্ছিল লন্ডনে, লন্ডনে ফাঁসি হচ্ছিল উধম সিং এর, লন্ডনে কত সালে? 1940 সাল, ঠিক আছে। আর এদের তিনজনের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, তিনজনের মধ্যে তিনজনেরই ফাঁসি হয়েছিল, তিনজনই হচ্ছে কোনো না কোনো ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটরকে হত্যা করেছিলেন। যেমন হচ্ছে উধম সিং হত্যা করেছিল হচ্ছে জেনারেল ও ডায়ার, যিনি হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আর ক্ষুদিরাম বোস হচ্ছে কিংসফোর্ডকে হত্যা করতে চেয়েছিল কিন্তু পারেনি, কেনেডি সেই গাড়িতে বসেছিল, বোমা বিস্ফোরণ করেছিল, সেই কারণে হচ্ছে ক্ষুদিরাম বোসের ফাঁসি। মুজাফরপুরে বিহারের। আর ভগৎ সিং হচ্ছে লালা লাজপত রায়কে যে লাঠির আঘাতে হত্যা করেছেন, লাঠি চার্জে মারা গেছিলেন লালা লাজপত রায়, সেই পুলিশটার নাম হচ্ছে সন্ডার্স, ঠিক আছে, স্যান্ডার্স বা সন্ডার্স, ঠিক আছে। এই স্যান্ডার্সকে হত্যা করেই তার ফাঁসি হয়, ঠিক আছে।
আচ্ছা, মনে রেখে দিও। পরের কোয়েশ্চেন আমরা বলবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 12 নম্বর, বলছে 3 ল অফ দ্য মোশন ওয়্যার প্রপোজড বাই, বলছে মোশনের গতির 3টে ল আছে, কে দিয়েছে? এর থেকে সোজা প্রশ্ন কি হতে পারে? ঠিক আছে, নিউটন দিয়েছে এই 3টে। প্রথম ম্যাথমেটিকা প্রিন্সিপিয়া নামে তার যে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা একটি বই আছে না, সেই বইটার মধ্যে 3টি ল তিনি দিয়েছেন। আর ফার্স্ট যেই লটা, সেই লটাকে গ্যালিলিও ল বলা হয় বা ল অফ জাড্য ধর্ম বলা হয় বা ইনার্শিয়া বলা হয়। কেন রাখবে, কি বললাম? ফার্স্ট লটা হচ্ছে তোমার, ফার্স্ট যেই সূত্রটা সেটা হচ্ছে গ্যালিলিও সূত্র বা জাড্যের সূত্র বলা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, অ্যারিস্টটল আছে অপশনে। অ্যারিস্টটল সম্পর্কে 2-3টে কথা বলি। অ্যারিস্টটল হচ্ছে ফাদার অফ রাষ্ট্রবিজ্ঞান, মানে জনক বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের, রাষ্ট্রবিজ্ঞান। আর কি কি, আর কি কি, বোটানি, বায়োলজি, বায়োলজির জনক। আর হচ্ছে জুলজি, জুলজির জনক বলে। ঠিক আছে, এডিসন ডিসি কারেন্ট আবিষ্কার করেছিল, ডাইরেক্ট কারেন্ট আবিষ্কার করেছিল হচ্ছে এডিসন। ঠিক আছে, আর এসি কারেন্ট আবিষ্কার করেছিল, এসি অল্টারনেটিভ কারেন্ট, এটা হচ্ছে তোমার থমাস, এটা আবিষ্কার করেছিল হচ্ছে নিকোলা টেসলা। এসি কারেন্ট হচ্ছে নিকোলা টেসলা। ওকে, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন বলছে নেম দ্য সাইক্লোন হিট দ্য ওড়িশা। 2020 সালে ওড়িশার ওয়েস্ট বেঙ্গলের যে কোস্ট, সেটা কোন সাইক্লোন হিট করেছিল 2020 সাল? মনে করো লকডাউনের সময় কি ইয়ে হয়েছিল বেঙ্গলে, সেটা ছিল আমফান। অপশন নাম্বার সি, আমফান ছিল। ঠিক আছে, আচ্ছা, আরো কিছু বলছি, মনে রেখে দিবে। যেমন, যেমন মনে রাখবে হচ্ছে বুলবুল এবং ফণি, এই দুটোই হচ্ছিল 2019 সালে। ঠিক আছে, হুদহুদ 2014 সালে হয়েছিল। আর এগুলো সবকটাই ওড়িশার বেঙ্গল কোস্টের মধ্যে দিয়ে হয়েছিল। আরেকটা হচ্ছে ইয়াস, ইয়াস এটা হচ্ছে 2021 হয়, পরের বছর, মানে হচ্ছে তোমার আমফানের পরের বছর ইয়াস। আর ওই বছর ইয়াস যে বছর হচ্ছিল, সেই বছরই তোমার একটা হচ্ছিল, কি বলে ওটাকে, তওকাত। তওকাত এটা গুজরাট কোস্টে হয় কিন্তু। ঠিক আছে, এটা মনে রাখার বিষয়। বাকিগুলো সবকটা ওড়িশা আর হচ্ছে বেঙ্গল কোস্টে হয়। তওকাত। ঠিক আছে, আর এটা হচ্ছে তিতলি, তিতলি এটা হচ্ছিল 2018-তে, 2018 হয়। এটা সাইক্লোন, মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন বলবো। নেক্সট কোয়েশ্চেন বলছে 14 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট উইন্ড এনার্জি প্রোডাকশন, মানে হচ্ছে বায়ু শক্তি সব থেকে বেশি কোথায় হয়? ওড়িশা, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি কর্ণাটক? আনসার ইজ অপশন নাম্বার সি, কর্ণাটক। কর্ণাটকের একটা জায়গা আছে, নাম হচ্ছে মুপ্পান্ডাল। কি বললাম ভাই? মুপ্পান্ডাল। ঠিক আছে, এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় বায়ু কেন্দ্র, বায়ু শক্তি কেন্দ্র। ঠিক আছে, আর ওড়িশা হচ্ছে তোমার থার্মাল পাওয়ার, তাপবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ তৈরিতে প্রথম রাজ্য। সব থেকে বেশি তাপবিদ্যুৎ তৈরি হয় মহারাষ্ট্রে। ঠিক আছে, আর মহারাষ্ট্রে প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল, যার নামটা হচ্ছে কোয়েনা। ঠিক আছে, কোয়েনাতে প্রথম তৈরি হয়েছিল। আর কি মনে রাখবে এখান থেকে? আর ভারতবর্ষের সব থেকে বড় সোলার পাওয়ার জেনারেশন হয় হচ্ছে কোথায়? ভাদলা বলে একটা জায়গা আছে গুজরাট, এই রাজস্থানে। কি বললাম জায়গাটা? ভাদলা, ভাদলা কোথায়? রাজস্থানে কিন্তু এটা। ঠিক আছে, সব থেকে বড় সোলার পার্ক। পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ দ্য অবজেক্টিভ, বলছে এখানে মাস, কোন একটা মোমেন্টাম চাইছে। মোমেন্টাম মানে কি? ভরবেগ। মোমেন্টাম মানে ভরবেগ কত হবে যখন কোন একটা বস্তুর কোন একটা, কোন একটা বস্তুর ভর হচ্ছে 14 ঠিক আছে, ভর হচ্ছে 14 কেজি, ভর হচ্ছে 14 কেজি, এবং বেগ হচ্ছে কত? 28 মিটার পার সেকেন্ড। তাহলে তার ভরবেগ কত হবে? তাহলে ভরবেগকে আমরা পি দ্বারা ডিনোট করি, মোমেন্টাম বলি ইংরেজিতে। তাহলে পি ইজ ইকুয়াল টু কি হয়? এম ইন্টু মাস, এম ইন্টু, আরে এম ইন্টু মাস ইন্টু মাস ইন্টু মাস ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, এম ইন্টু ভি। তাহলে এম ইন্টু ভি বলো, এম এর মান কত দিয়েছে? 14, 14, আর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 28। তাহলে দুটোকে গুণ যদি করে দেখো, দেখবে হচ্ছে অপশন নাম্বার এ বেরোবে। ঠিক আছে, 392 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কেজি হলো কিসের জন্য? মাসের জন্য। আর মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটির জন্য। ওই জন্য হচ্ছে তোমার মোমেন্টামের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এটাকে যদি, এটা সিজিএস একক, আর যদি এসআই একক, এটা হচ্ছে তোমার এসআইটা বড় হয়, আর সিজিএসটা কি হয়ে যাবে? কেজির জায়গায় চলে আসবে তোমার গ্রাম, আর মিটার জায়গায় সেন্টিমিটার, আর সেকেন্ড সেকেন্ডই হয়। ঠিক আছে, এটা সিজিএস এ বললাম, সিজিএসটা কম হয়। তারপরে বলেছে যে হুইচ ইন্ডিয়ান ফিমেল শুটার হ্যাড দ্য 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। চলো স্কিপ করি, পরের প্রশ্ন আসি। বলছে যে হুইচ প্লেস ওয়াজ কল্ড দ্য নার্সারি অফ দ্য বেঙ্গল। স্টার মার্ক, আগে স্টার তারপর অন্য কথা। ঠিক আছে, স্টার মার্ক করবে, ভীষণ ইম্পর্টেন্ট কথা। বলছে বেঙ্গল আর্মির নার্সারি কোন প্লেসটাকে বা কোন জায়গাটাকে বলা হয়? কোন জায়গাটাকে বলা হয়? আনসার কি দেবে? আনসার দেবে হচ্ছে অপশন নাম্বার এ, আওয়াধ। বি বলছে ইস্টার্ন উত্তরপ্রদেশ, পাঞ্জাব নাকি হচ্ছে বেঙ্গল? আনসার ইজ অপশন নাম্বার এ, আওয়াধ। আওয়াধ ইজ একদম সঠিক উত্তর, আওয়াধ হবে। ঠিক আছে, আচ্ছা, আওয়াধকে কিন্তু কি বলা হতো বলতো? চেরিও বলা হয়। ঠিক আছে, চেরি। কি বললাম? আওয়াধকে কি বলে? চেরি বলে। কেন চেরি বলে? তার কারণ আওয়াধ হচ্ছে তোমার দোয়াব অঞ্চলে অবস্থিত, গাঙ্গেয় উপত্যকার দোয়াব অঞ্চলে অবস্থিত। আওয়াধ মানে হচ্ছে অযোধ্যা, বারবার আওয়াধ বলছি তো, আওয়াধ মানে অযোধ্যা। ঠিক আছে, তো এই অযোধ্যার যে তোমার ইটা ছিল, রাজা ছিল না, শেষ রাজা মানে শেষ সুলতান, শেষ সুলতানের নাম হচ্ছে ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহের কন্যা, স্ত্রী মানে ওয়াইফ ছিল হচ্ছে বেগম হজরত মহল। এবার বেগম হজরত মহল এবং হচ্ছে ওয়াজিদ আলী শাহের কোনো পুত্র ছিল না, বায়োলজিক্যাল সান ছিল না। এবার সত্যবিলোপ নীতি ওই সময় চালু হয়েছিল। ঠিক আছে, সত্যবিলোপ নীতি ওই সময় চালু হয়েছিল 1848 সালে। এবং 1856 সালে লর্ড ডালহৌসি কি বলেছে? যে কুশাসন, মানে ঠিক মতন ওয়াজিদ আলী শাহ অযোধ্যাকে শাসন করতে পারছে না, তো কুশাসনের অজুহাতে অযোধ্যাকে ক্যাপচার করে নেয়। ওয়াজিদ আলী শাহকে হচ্ছে কলকাতায় পেনশন দিয়ে পাঠিয়ে দেয়। আর এই কাহিনীটাই মুন্সি প্রেমচাঁদ তার বইয়ের মধ্যে লিখেছিল, নাম হচ্ছে সত্যরাজ কে খিলাড়ি। আর এই সত্যরাজ কে খিলাড়ি, মুন্সি প্রেমচাঁদের এই কাহিনীটা নিয়েই সত্যজিৎ রায়ের হিন্দি মুভি ডাইরেক্ট করে, নাম হচ্ছে সত্যরাজ কে খিলাড়ি। সত্যজিৎ রায়, এই কাহিনীটা কিন্তু ওয়াজিদ আলী শাহের। ওকে, তো এই ওয়াজিদ আলী শাহের অযোধ্যার যে এটা তোমার কিংডমটা, সেটাকেই বলা হয় দ্য চেরি এবং হচ্ছে নার্সারি অফ দ্য বেঙ্গল। এবং আরেকটা কথা খুব প্রচলিত ছিল সেই সময়টাতে, সেটা হচ্ছে যে দ্য লাইফ হ্যাজ গন অফ দ্য বডি। ঠিক আছে, অফ দ্য বডি।
মানে হচ্ছে দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, এই কথাটাও কিন্তু অযোধ্যা সম্পর্কেই প্রযোজ্য। তার কারণ হচ্ছে যখন নাকি রাজ্য থেকে সুলতানকে নির্বাসনে দেওয়া হলো, তো সেই বলছে প্রাণ চলে যাওয়ার কথা। মনে রাখবেন, ইম্পর্টেন্ট কিন্তু ইনফরমেশন সব দিচ্ছিল। নেক্সট কোশ্চেন বলছে লিটমাস সলিউশন আর ডেরাইভ ফ্রম। তো লিটমাস সলিউশন কোথা থেকে ডেরাইভ করা হয়েছে? অপশন নাম্বার সি, লাইকেন থেকে। ঠিক আছে, লাইকেন থেকে লিটমাস ফরমেশন নেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন বলবো। বলছে যে হু সেড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট 27 আগস্ট 1947 সালে, আই বিলিভ সেপারেট ইলেক্টোরেটস উইল বি সুসাইডিয়াল টু দ্য মাইনরিটিস। মানে বলছে সেপারেট ইলেকশন, আলাদা করে ইলেকশন হওয়াটা হচ্ছে মাইনরিটিদের জন্য সুসাইডিয়াল হবে। এটা হচ্ছে 1947 28 আগস্ট বলেছিল। কে বলেছিল নিম্নলিখিত? গোবিন্দ বল্লভ পন্ত নাকি ধুলেকার, তারপর হচ্ছে ভাদুর, নাকি হচ্ছে তোমার সর্দার বল্লভভাই প্যাটেল? তোমাদের মনে হয় সর্দার বল্লভভাই প্যাটেল, কিন্তু আনসার ইজ অপশন নাম্বার এ, গোবিন্দ বিহারী লাল। ঠিক আছে, গোবিন্দ বল্লভ, সরি গোবিন্দ বিহারী না, গোবিন্দ বল্লভ পন্থ যে আনসার। গোবিন্দ বল্লভ পন্থ হচ্ছে নেহরুর ক্যাবিনেটের একজন মিনিস্টার ছিলেন। আর এই গোবিন্দ বল্লভ পন্থের নাম অনুসারে একটা রিজার্ভিয়ার রয়েছে, যেটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম তোমার ম্যান মেড বা হচ্ছে কৃত্রিম জলাধার বা হ্রদ, কৃত্রিম হ্রদ। এটা রয়েছে হচ্ছে এমপি মানে ও উত্তরপ্রদেশ ইউপি মানে উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ সীমানা বরাবর একটা ড্যাম রয়েছে। ড্যামটার নাম হচ্ছে রিহান্দ ড্যাম। কি ড্যাম বললাম? রিহান্দ। ঠিক আছে, এই রিহান্দ বাঁধের রিজার্ভিয়ারটার নাম হচ্ছে, বা পেছনে যে জলাশয়টা রয়েছে সেই জলাশয়টাকে বলা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ রিজার্ভিয়ার। সেটা হচ্ছে সব থেকে বড় রিজার্ভিয়ার, ম্যানমেড কিন্তু কৃত্রিম জলাশয়, মানুষ দ্বারা তৈরি। আর যদি বলে সব থেকে বড় তোমার ওয়াটার রিজার্ভিয়ার বলে যেখানে সব থেকে বেশি জল স্টোরেজ রয়েছে, সেটা এমপিতে রয়েছে, ইন্দিরা গান্ধী স্টোরেজ। ঠিক আছে, নর্মদা নদীতে। ওকে, পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কোবল। কোবলের ফুল ফর্ম কি? কোবল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মনে রেখে দিও, ডক্টরের হাতে হাতে লেগে লিখছি। কোবলের পুরো নাম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, মানে কমন বিজনেস অর্গানাইজড ল্যাঙ্গুয়েজ। আনসার অপশন নাম্বার ডি হয়ে যাবে, অপশন নাম্বার ডি একদম সঠিক উত্তর হবে। ঠিক আছে, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোবলের পুরো নাম। আর এটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়া হচ্ছে পাইথন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাইথন থেকে কোশ্চেন এসেছে, আবার আসবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। ঠিক আছে, যেমন পাইথন, আর হচ্ছে আডা। ঠিক আছে, তারপরে হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো সব হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল, এইচটিএমএল কে আবিষ্কার করেছে? এটাও এসেছে পরীক্ষাতে। ঠিক আছে, টিম বার্নেসলি এইচটিএমএল আবিষ্কার করেছেন। আর হচ্ছে জাভা বলে দিলাম তো, কোবল। বেসিক কি? সবকটা ক্যাপিটাল লেটার হবে, বেসিক। এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন। বলছে হুইচ ফাংশন কি এক্সেল হেল্পস টু দ্য সুইচ দ্য এডিট মোড। এডিট মোড করতে গেলে এক্সেলে কোন বাটন আমরা প্রেস করবো? ফাংশন কি হচ্ছে টোটাল 12টা, মনে রাখবে ফাংশন কি 12টা, তার মধ্যে যদি আমরা F2 প্রেস করি তাহলে হচ্ছে এক্সেলে এডিট মোডে চলে আসবো। ঠিক আছে, খেয়াল রেখে দিও। নেক্সট কোশ্চেন বলছে হচ্ছে যে ক্যাপটিভ হোয়াইট টাইগার, ক্যাপটিভ হোয়াইট 2019 সালে ক্যাপটিভ হোয়াইট টাইগার মানে হচ্ছে মুম্বাই শহরে হোয়াইট টাইগার, একটি সাদা রঙের বাঘ মারা গেছিল 2019 তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে অপশন নাম্বার এ শিবাজি, বালাজি, সি বলছে বাজিরাও, নাকি হচ্ছে বিশ্বনাথ? আনসার ইজ অপশন নাম্বার সি, বাজিরাও ছিল, বাজিরাও। সি হচ্ছে বাজিরাও। ঠিক আছে, ওই সাদা শ্বেত ইয়েটার নাম। ঠিক আছে, টাইগারটার নাম। ওকে, এবার হচ্ছে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো করে মনে রাখবে। যেমন হচ্ছে একটা টাইগার রিজার্ভ কত সালে হয়? 1900 মানে টাইগার প্রজেক্ট আসে হচ্ছে 1973 সালে। আর এই 73 সালে টাইগার প্রজেক্ট অনুযায়ী ভারতবর্ষের প্রথম টাইগার রিজার্ভ হচ্ছে উত্তরাখণ্ডের জিম করবেট। ঠিক আছে, জিম করবেট। আর মোট টাইগার রিজার্ভ ভারতবর্ষে বর্তমানে রয়েছে 54টা। ঠিক আছে, বর্তমানে 54টা টাইগার রিজার্ভ রয়েছে। আর ম্যাক্সিমাম রয়েছে হচ্ছে ম্যাক্সিমাম এমপিতে মোট 6টা টাইগার রিজার্ভ রয়েছে। আর সব থেকে বড় টাইগার রিজার্ভ যদি বলি, শ্রীশৈলাম টাইগার রিজার্ভ, এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে রয়েছে। ইম্পর্টেন্ট পরীক্ষায় এসছে কিন্তু এই কোশ্চেনটা, মনে রাখবে। ঠিক আছে, শ্রীশৈলাম হচ্ছে সব থেকে বড় টাইগার রিজার্ভ। ঠিক আছে, আর মনে রাখবে পশ্চিমবঙ্গে 2টো টাইগার রিজার্ভ রয়েছে, একটা হচ্ছে বক্সা, আর দেন হচ্ছে সুন্দরবন। সুন্দরবন, ঠিক আছে, বক্সা এন্ড সুন্দরবন, এই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভ। মোট হচ্ছে 54টা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য মেজার টেকেন আন্ডার দ্য রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টে এই নিম্নলিখিত চারটের মধ্যে কোনটাকেই তুলে দেওয়া হয়েছিল? কি বলছে? রেস্ট্রিকশন অন দ্য ওয়ারিং খাদি, খাদি পরা যাবে না, এটা তুলে দেওয়া হয়েছিল। নাকি রেস্ট্রিকশন অন দ্য ট্রাভেলিং অ্যাব্রোড, বিদেশ ভ্রমণ করা যাবে না, এটা তুলে দেওয়া হয়েছিল। নাকি ফরেন গুডস ফোর্স টু বাই, মানে ফরেন গুড, বিদেশি পণ্য তোমাদের ব্যবহার করতেই হবে, এটা বলেছিল। নাকি অপশন নাম্বার ডি ইমপ্রিজনমেন্ট উইদাউট ট্রায়াল, মানে হচ্ছে কোনো বিচার ছাড়াই হচ্ছে জেলে বন্দি করে রাখা হবে। অপশন নাম্বার ডি হচ্ছে একদম সঠিক উত্তর, অপশন নাম্বার ডি, বিনা বিচারে কারাবাস। এটাই ছিল রাওলাট অ্যাক্ট, 1919 সালে এটা আনা হয়েছিল। আর রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন ছিল কি? রাওলাট সত্যাগ্রহ। কি মনে রাখবে? রাওলাট সত্যাগ্রহ 1919 সাল, গান্ধীজির সর্বভারতীয় আন্দোলন, সর্বপ্রথম রাওলাট সত্যাগ্রহ 1919 সালে। আর এই রাওলাট সত্যাগ্রহে তোমার ঘোষণা করা হয়েছিল কোথাও প্রোটেস্ট করা যাবে না, কোথাও আন্দোলন কি বলে তোমার জমায়েত করা যাবে না। আর এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল, সত্যপাল এবং হচ্ছে কিচলু। আর এদের জন্যই হচ্ছে, এদের অ্যারেস্টের জন্যই অমৃতসরের তোমার জায়গাটা কি? জালিয়ানওয়ালাবাগে সমবেত সবাই হয়েছিল, নিরস্ত্র মানুষ, আর তারপরে জালিয়ানওয়ালাবাগ হয়। তো এইগুলো মনে রাখবে, সব 1919 সালেরই ঘটনাগুলো, সব পর পর হচ্ছে কিন্তু। ঠিক আছে,
আচ্ছা, তাহলে রাওলাট অ্যাক্ট। এবার রাওলাট অ্যাক্টে কোন এটা তুলে দেওয়া হয়েছিল? হেবিয়াস কর্পাস, যেটা আমাদের এখন ৩২ নম্বর আর্টিকেল বলে যে পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে তাহলে কিন্তু তাকে তার অপরাধ জানাতে হবে এবং হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে তাকে কোর্টে পেশ করতে হবে। ঠিক আছে? টু দ্য বডি প্রেজেন্ট বলে আছে না একটা? ঠিক আছে? তো বডি প্রেজেন্ট করতে হবে জাজের কাছে ২৪ ঘন্টার মধ্যে। তো এটাই হচ্ছে হেবিয়াস কর্পাস। ঠিক আছে? মনে রেখে দিও। হেবিয়াস কর্পাস এটাই তুলে দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন ২৪ নম্বর, হুইচ সেক্টর ইজ বিগেস্ট এমিটার দ্য গ্রিন হাউস গ্যাস, মানে কোন সেক্টর থেকে সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস এমিট হয় বা এমিশন হয়? তাহলে এটা সব থেকে সোজা ওয়েস্ট এনার্জি ল্যান্ড ইউজ চেঞ্জ হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার থেকে গ্রিন হাউস গ্যাস আসে। অপশন নাম্বার বি এনার্জি। এনার্জি মানে হচ্ছে তোমার হচ্ছে এনার্জি প্রডিউস হচ্ছে যে তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, প্রচুর পরিমাণে তোমার হচ্ছে মিথেন, এগুলো মিথেন কার্বন ডাই অক্সাইড এগুলো সবই হচ্ছে তোমার কি এনার্জি সেক্টর থেকে আসা একটি গ্যাস। আর এগুলো হচ্ছে সবকটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? গ্রিন হাউস গ্যাস কি CO2, তারপর হচ্ছে CH4, নাইট্রাস অক্সাইড N2O। ঠিক আছে? এগুলো সব হচ্ছে গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। নেক্সট কোশ্চেন বলছে দ্য ফুল ফর্ম অফ ভেল। ভেল কি? ভেল একটা কোম্পানি। কি কোম্পানি? এটা হচ্ছে মহারত্ন কোম্পানি। ভেলের পুরো নাম হচ্ছে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। ভারত হেভি ইলেকট্রনিক্স। আচ্ছা, অপশন নাম্বার ডি তে আছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল। একদম বোঝা যায় না। ঠিক আছে? তোমরা যখন সিবিটি পরীক্ষা দিতে যাবে না কম্পিউটারে, তো এই ধরনের কোয়েশ্চেন গুলো খুব একে তো টিক করে একটা ঘড়ি চলতে থাকে, যেটা সাইকোলজিক্যালি খুব প্রেশার ক্রিয়েট করে আমাদের। আর এই এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট যে সমস্ত যে ডিফারেন্স গুলো এগুলি নজরে আসে না। তাড়াতাড়ি তো অপশন নাম্বার সি করে দিয়ে আসতে পারতাম। তো হয়ে যেত ভুল। তো অপশন নাম্বার ডি হচ্ছে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। আর এটা হচ্ছে কি বললাম? হ্যাঁ, একটা মহারত্ন কোম্পানি যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। নিউ দিল্লি। তৈরি হয়েছিল 1964-এ। 1964-এ এটা এই ভেলকে তৈরি করা হয় হেভি ইলেকট্রনিক্স এর। পরের প্রশ্ন বলছে অ্যাজ পার দ্য পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2020 কারেন্ট অ্যাফেয়ার্স এই বছরের বেস্ট গভর্ন স্টেট ইন দ্য কান্ট্রি। চলো ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। পরের প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং হেরিটেজ সাইট দ্য দ্রাভিডিয়ান স্টাইল দ্য আর্কিটেকচার। স্টার মার্ক করবে কোয়েশ্চনটা থেকে, অনেক কিছু আমি বলতে চলেছি। ঠিক আছে? নিম্নলিখিত বলছে চারটে অপশন দিয়ে বলেছে এগুলো হচ্ছে ভারতবর্ষের কিছু স্থাপত্য। এই স্থাপত্যগুলোর মধ্যে কোনটাতে দ্রাভিডিয়ান স্টাইল লক্ষ্য করা যায়? দ্রাভিডিয়ান স্টাইল মানে সাউথ ইন্ডিয়া। তার মধ্যে কোনটা সাউথ ইন্ডিয়াতে রয়েছে? কোণার্ক ওড়িশাতে। ঠিক আছে? কোণার্ক হচ্ছে ওড়িশাতে, যেটা 1984 সালে, 1984, 43 কেন, 1984 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। ঠিক আছে? এই কোনার্ক সান টেম্পলকে। এটা ওড়িশাতে রয়েছে। আর এইটা হচ্ছে তোমার বানিয়েছে নরসিংহ দেব বর্মন। নরসিংহদেব বর্মনা ওয়ান। নরসিংহদেব ওয়ান। ঠিক আছে? নরসিংহদেব বর্মন ওয়ান। তো ইনি হচ্ছেন বানিয়েছেন কোনার্ক সান টেম্পল 1984 সালে। এটি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। আর ইলোরা হচ্ছে প্রথম বছরই 1983 সালে এটাকে কোনার্ক তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। এবং হচ্ছে এইটা হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে রয়েছে। এটা হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে। আর ইলোরার মধ্যে হচ্ছে 3টে ধর্মের নিদর্শন পাওয়া যায়, বৌদ্ধ, জৈন এবং হচ্ছে হিন্দু। ঠিক আছে? আর খাজুরাহ চান্ডেলারা বানায়, চান্ডেলা কিং। চান্ডেলা কিং এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা বানানো হচ্ছে 1986 সালে। এটাকে তকমা দেওয়া হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে। খাজুরাহ টেম্পল হচ্ছে খাজুরাহ গ্রুপ টেম্পল, 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, চান্ডেলা কিং মধ্যপ্রদেশ। আর আনসার ইজ অপশন নাম্বার ডি হাম্পি। হাম্পি হচ্ছে বিজয়নগর ওদের সময়কার। ঠিক আছে? ওকে, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু। পরবর্তী প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কজ মাইগ্রেশন আনস্কিল্ড ওয়ার্কার। যত আনস্কিল্ড ওয়ার্কার রয়েছে মানে হচ্ছে তো অদক্ষ শ্রমিকরা যারা রয়েছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায় কাজের জন্য, এটা তাদের কিসের উদাহরণ? তারা কি দারিদ্রতার জন্য যায়, পরিবেশের জন্য, জনসংখ্যার জন্য, নাকি দূষণের জন্য চলে যায়? আনসার দূষণের জন্য চলে যায়। উত্তর হবে পোভার্টি। পোভার্টি দারিদ্রতার জন্য। ঠিক আছে? আনস্কিল্ড লেবার, তারা হচ্ছে তারা মনে করো তাদের মধ্যে সেই রকম কোনো স্কিল্ড নেই, মানে নির্দিষ্ট কোনো স্কিল নেই বলেই হচ্ছে তারা শ্রমিকের কাজ করতে এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায়। তো উত্তর হবে অপশন নাম্বার এ। ঠিক আছে? অপশন নাম্বার এ, প্রবাসী বলা হয় যাদের। আচ্ছা, বলছে হোয়াট ওয়াজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে বলা হয় HDI। এই HDI 2024-এর গল্প মনে রাখবো, 19 মনে রেখে লাভ নেই। তার মানে আমরা একটা জিনিস না দেখতে পাচ্ছি খুব ভালো করে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা টপিক যেটা খুব বারে দেয়, প্রতি শিফটে এসছে, সেটা হচ্ছে ইন্ডেক্স। রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাকে ভালো করে যেতে হবে, পরীক্ষায় আসছে। ঠিক আছে? এবছরও আসবে কিন্তু। ঠিক আছে? তো উত্তর হবে হচ্ছে এই বছর 2024-এর গল্প অনুযায়ী ভারতবর্ষের স্থান হচ্ছে 134। ভারতবর্ষ, ইন্ডিয়া। আর কতগুলোর মধ্যে? 193টা দেশের মধ্যে। ফার্স্ট 1 নম্বরে কে রয়েছে? সুইজারল্যান্ড। কি রয়েছে? সুইজারল্যান্ড। আর মনে রাখবে এটা হচ্ছে পাবলিশ করে ইউএনডিপি। ইউএনডিপি মানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে? আর ইউএনডিপি তৈরি হচ্ছে, এটাও কোশ্চেন আসে, যেগুলো বলছি সেগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কোনো না কোনো এক্সামে এসছে। 1965-তে তৈরি হচ্ছে। আর এখান থেকে HDI পাবলিশ হওয়া শুরু হচ্ছে 1990 সাল। ঠিক আছে? আর HDI হিউম্যান পাবলিক তোমার ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমাদের গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিলিজ করেছিল একবার। আর সেই অনুযায়ী মালদা লাস্টে ছিল। ঠিক আছে? মালদা ছিল একদম শেষে আর কলকাতা ছিল একদম টপে। নেক্সট হচ্ছে তোমার 30 নম্বর বলছে অ্যাজ পার দ্য ফ্ল্যাগ কোড। স্টার লাগাও কোয়েশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ। স্টার মার্ক বলছে আমাদের ফ্ল্যাগ কোড কত সালে আসে? প্রথমটা এটাই মনে রেখে দাও। ঠিক আছে? আমাদের ফ্ল্যাগ কোড আসে হচ্ছে 2002 সালে। 2002 সালে ফ্ল্যাগ কোড আসে। তো ফ্ল্যাগ কোড অনুযায়ী যখন নাকি একাধিক দেশের পতাকার সাথে আমাদের পতাকা রাখা হবে একটা লাইনের মধ্যে, ওই লাইনে ভারতের পতাকা কোন স্থানে থাকবে? সেটা কি একদম এক্সট্রিম লেফটে থাকবে, নাকি রাইটে থাকবে, নাকি হচ্ছে এনিওয়্যার ওই রোটার মধ্যে যে কোনো জায়গায় ভারতের পতাকা রাখা যেতে পারে, নাকি সেন্টারে রাখা যেতে পারে? কোনটা? আনসার ইজ অপশন নাম্বার এ, এক্সট্রিম লেফট। একদম লেফটে থাকবে। ঠিক আছে? এক্সট্রিম লেফটে ইন্ডিয়া পতাকা থাকবে। এটা হচ্ছে তোমার
2002 এর ফ্ল্যাগ কোড অনুযায়ী এসছে, তাহলে ফ্ল্যাগ কোড 2002 মনে রেখে দিও। আর ফ্ল্যাগ হচ্ছে পিঙ্গালা ভেঙ্কাইয়া, তিনি হচ্ছেন এটা ডিজাইন করেছিলেন। আর 22শে জুলাই, ডেটটা মনে রাখবে, 22শে জুলাই, সময়টা ছিল 1947 সাল। এই সময় আমরা এই যেই পতাকাটা সেটা আমরা অ্যাকসেপ্ট করেছিলাম, ঠিক আছে। অফিসিয়ালি আমাদের পতাকা অ্যাকসেপ্ট হয়েছিল 22শে জুলাই 1947 সাল। পরবর্তী প্রশ্ন বলছে নোবেল লরিয়েট কৈলাস সত্যার্থী, এই যে কৈলাস সত্যার্থী 2014 সালে তিনি শান্তিতে তিনি নোবেল পেয়েছিলেন। তিনি কোন ক্ষেত্রের জন্য পেয়েছিলেন, কিসের জন্য? এসওএস ভিলেজ, তারপরে নাকি তোমার চাইল্ড রিলিফ ইউ অ্যান্ড ইউ, নাকি বচপন বাঁচাও আন্দোলন, নাকি বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলন? আনসার ইজ অপশন নাম্বার সি, বচপন বাঁচাও আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। তিনি হচ্ছেন শিশু শিক্ষা, শিশু শ্রম দূরকরণ এবং হচ্ছে শিশুদের নিয়ে কাজ করতেন, শিশুদের অধিকার নিয়ে কাজ করতেন। সেই জন্য 2014 সালে 2014-এ নোবেল গ্রুপ মানে নোবেল কমিটি তাকে হচ্ছে বেছে নিয়েছিলেন শান্তিতে বা পিসে নোবেল দেওয়ার জন্য, ঠিক আছে। খেয়াল রাখো এটা। আর তোমাদের একটা কমেন্টে একটা টাস্ক থাকলো যে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা একটা ইনিশিয়েটিভ বা একটা স্কিম বলতে পারো, এটা একটা এই উদ্যোগটা কত সালে নেওয়া হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও, এটা আমাকে সালটা একটুখানি কমেন্ট বক্সে জানাবে কিন্তু। 32 নম্বর, শেষে চলে এসেছি একেবারে। বলছে নেম দ্য বুদ্ধিস্ট টেক্সট দ্যাট দ্য কম্প্রাইজ দ্য রুলস অফ দ্য মঙ্ক, মানে মঙ্কের বুদ্ধিস্ট মঙ্কের যে রুলস এগুলো নিয়ে কথা বলে নিম্নলিখিত কোনটা? দ্য আনসার ইজ বিনয় পিটক, অপশন নাম্বার বি, বিনয় পিটক, ঠিক আছে। আর গৌতম বুদ্ধের টিচিং নিয়ে কথা বলে অভিধর্ম পিটক, আচ্ছা না অভিধর্ম না, সুত্ত পিটক হচ্ছে গৌতম বুদ্ধের টিচিং, বুদ্ধাস টিচিং, ঠিক আছে। এবং হচ্ছে সারমান এগুলো নিয়ে কথা বলা যায় সুত্ত পিটক। বিনয় পিটক হচ্ছে তোমার বলে যত সূত্র বা সুত্তা আছে, এই সূত্রের যে টিচিং বা হচ্ছে যে মূল বাণী, তার হচ্ছে সামারি রয়েছে হচ্ছে অভিধর্ম পিটকে। ওকে। আর এই যে বুদ্ধিস্ট যে টেক্সট গুলো, বইগুলো, গ্রন্থগুলো, এগুলো লেখা হতো পালি ভাষাতে, পালি ল্যাঙ্গুয়েজে লেখা হতো। ইম্পর্টেন্ট। আরেকটা বই আছে, নাম হচ্ছে তোমার দীপবংশ। এই দীপবংশ কি রিলেটেড? দীপবংশ হচ্ছে রিলেটেড হচ্ছে জিনিওলজি, এটা হচ্ছে তোমার বংশ পরম্পরা বা বংশগত জিনিওলজি। এই কথাটা জানা যায় যে বুদ্ধিস্ট যে সমস্ত তোমার মঙ্করা ছিল তাদের হচ্ছে জিনিওলজি বা বংশ, এগুলো জানা যায় হচ্ছে দীপবংশের মধ্যে। মনে রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট কিন্তু দীপবংশ। 33 নম্বর, সিএসআইআর সায়েন্টিস্ট বলছে যে হ্যাভ দ্য কন্ডাক্টেড দ্য জেনেটিক স্টাডি করেছে, যেটা হচ্ছে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে, এটা কোথায় করেছে? আন্দামানে, কোচি, হায়দ্রাবাদ, নাকি লাক্ষাদ্বীপ? আনসার ইজ ডি। এটা দেখো সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ঠিকই, কিন্তু এখন স্ট্যাটিক হয়ে গেছে। সিএসআইআর স্থাপিত হচ্ছে 1942 সালে, মনে রাখবে 1942 সাল, মানে হচ্ছে এর আগে, স্বাধীনতার আগে। সিএসআইআর মানে হচ্ছে তোমার কাউন্সিল, সি ফর কাউন্সিল, কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তো যাই লেখার চেষ্টা করলে আমি তাড়াতাড়ি করে ডাক্তারি হাতে লেখাতে, কিন্তু বুঝে তো গেছো কি বলছে। সাইন্টিফিক কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, সি ফর কাউন্সিল, ঠিক আছে। এটা 1942 সালে তৈরি হয়েছিল। আর এইটা হচ্ছে তোমার আমাদের যে ভোটার ইঙ্ক হয় না, যে ভোটার ইঙ্ক, এই ভোটার ইঙ্কটা তৈরি করেছিল এই সিএসআইআর এর প্রথম যে ডিজি ছিলেন, মানে হচ্ছে তোমার ডাইরেক্টর জেনারেল, তার নাম হচ্ছে শান্তি স্বরূপ ভাটনাগর। শান্তি স্বরূপ স্বরূপ ভাটনাগর। এই শান্তিস্বরূপ ভট্টনাগর, তার নাম অনুসারে একটা পুরস্কার দেওয়া হয়। তো পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে শান্তিস্বরূপ ভট্টনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উত্তর দেবে বিজ্ঞান ক্ষেত্রে, ঠিক আছে, টেকনোলজির বিজ্ঞানে। ওকে, বিজ্ঞান, সায়েন্সে। নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে দ্য রিজিয়ন, মানে কোন অঞ্চলে শুধুমাত্র সবজিতে বিশেষীকরণের জন্য বিখ্যাত? এই ধরনের চাষকে কি বলা হয়? যে অঞ্চলে সবজি শুধু উৎপাদন হয় সেই চাষকে কি ধরনের বলা হয়? সেটা হচ্ছে তোমার ট্রাক ফার্মিং। এটা তো অপশন দেখার কোনো প্রয়োজন ছিল না। ট্রাক ফার্মিং আমরা জানি হচ্ছে, ট্রাকই হচ্ছে একমাত্র খুব ভালো মাধ্যম, যেটা হচ্ছে একদম বাজারের মূল কেন্দ্রে নিয়ে চলে যাওয়া যেতে পারে শাকসবজিকে সতেজ অবস্থাতে, ঠিক আছে। তো সেই জন্য ট্রাক ফার্মিং বলা হয় ওই পোর্শনটাকে। আর মিক্সড ফার্মিং হচ্ছে ক্রপস, মানে হচ্ছে তোমার সবজি অ্যান্ড লাইভস্টক, ঠিক আছে। লাইভস্টক মানে হচ্ছে ওই কি বলে গবাদি পশু চাষ, মানে হচ্ছে পোল্ট্রি, তারপর হচ্ছে গবাদি পশু, তারপর হচ্ছে তোমার একই জমিতে এগুলো চাষ করা হচ্ছে, অ্যানিমাল চাষ করা হচ্ছে, এবং হচ্ছে সাথে সাথে পোল্ট্রি চাষ করা হচ্ছে ডিমের জন্য, ঠিক আছে। হাঁস মুরগি এগুলো চাষ করা হচ্ছে, এবং সাথে সাথে গবাদি পশু গরু ছাগল ভেড়া এগুলো, এবং ওই একই জমিতে ফসলও ফলানো হচ্ছে। তো এটাকে বলা হয় মিক্সড ফার্মিং। নেক্সট বলছে হুইচ ইজ লংগেস্ট রেলওয়ে লাইন দ্য ওয়ার্ল্ড। তো ওয়ার্ল্ডের লংগেস্ট লাইন তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, যে ওয়ার্ল্ডের লংগেস্ট মানে বিশ্বের হচ্ছে সব থেকে দীর্ঘতম যে রেল লাইন, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, ট্রান্স সাইবেরিয়ান। রাশিয়াতে রয়েছে এটা, রাশিয়ার। কিন্তু ভারতের কোনটা? ভারতের কোনটা হচ্ছে তোমার আসামের একটা জায়গা রয়েছে, নাম হচ্ছে গুয়াহাটি, ঠিক আছে। গুয়াহাটি না, ডিব্রুগড়, ঠিক আছে। ডিব্রুগড়, ডিব্রুগড় টু কন্যাকুমারী, তামিলনাড়ুর কন্যাকুমারী, এই কন্যাকুমারী পর্যন্ত প্রায় 4273 কিলোমিটার লেন্থের একটি ট্রেন আসে, যেটাকে আমরা বিবেক এক্সপ্রেস বলি। বিবেক এক্সপ্রেস, এইটা হচ্ছে ভারতের দীর্ঘতম রেলওয়ে রুট বা রেলওয়ে লাইন বা ট্রেন যাত্রা, যাই বলো না কেন। কি নাম বললাম? বিবেক এক্সপ্রেস। বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকীতে এটা চালু করা হয়েছিল, বিবেক এক্সপ্রেস। ডিব্রুগড় টু কন্যাকুমারী, ঠিক আছে, ভারতবর্ষের দীর্ঘতম।
নেক্সট আমরা বলবো 36 নম্বরে দ্য কালাবারি ক্লাসেস সাবমেরিন লঞ্চ করা হয়েছিল 2020 সালে। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সের ধরনগুলো দেখো একবার। মুম্বাইতে, সেটা হচ্ছে কি, নাম কি? এটার নাম হচ্ছে আইএনএস বাগির। আইএনএস বাগির। আমাদের ভারতবর্ষে মোট হচ্ছে 16খানা সাবমেরিন রয়েছে। আমাদের ভারতের নেভির কাছে 16টা 16 সাবমেরিন রয়েছে, তার মধ্যে দুটো হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন। আমাদের কাছে অনলি দুটো নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে। একটা হচ্ছে আরিঘাত, এই যে আছে কোথায় বলে যে আরিঘাত, আরিঘাত অ্যান্ড হচ্ছে আরিহান্ট, ঠিক আছে, আরিহান্ট। পরের প্রশ্ন বলছে যে স্যাটেলাইট বিল্ড দ্য নাসা, মনে হচ্ছে নাসা স্যাটেলাইট লঞ্চ করেছিল যেটা হচ্ছে ভারতের হাই স্কুলের স্টুডেন্টরা বানিয়েছে সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কোনটা? সেটা হচ্ছে অপশন নাম্বার সি, কালামা স্যাট, মানে কলাম স্যাট। স্যাট মানে হচ্ছে স্যাটেলাইট, স্যাট মানে স্যাটেলাইট, আর কালাম মানে আমাদের প্রেসিডেন্ট কালাম, এপিজে আব্দুল কালাম, তার নাম এটা তৈরি করা ছিল হাই স্কুলের স্টুডেন্টরা। নেক্সট কোয়েশ্চেন বলছে যে হুইচ স্টেট হ্যাজ দ্য বিগেস্ট কনজাম্পশন অফ দ্য ফার্টিলাইজার, সব থেকে বেশি সার ব্যবহার করে কোন রাজ্য? কোন রাজ্য? হরিয়ানা, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ নাকি পাঞ্জাব? উত্তর হবে পাঞ্জাব। সব থেকে বেশি সার প্রয়োগ করে তাদের জমিতে, সব থেকে বেশি সার প্রয়োগ করেছে পাঞ্জাব, ঠিক আছে। আনসার ইজ অপশন নাম্বার ডি। তো এটা স্টার মার্ক করে রেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আননোন কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন 39 বলছে ইন্ডিয়াস ফার্স্ট সাকসেসফুল নিউক্লিয়ার টেস্ট। এটা থেকে প্রচুর কিছু বলতে চলেছি, মনে রাখবে, ঠিক আছে। তো ভারতবর্ষের প্রথম সাকসেসফুল টেস্ট হচ্ছে কোনটা? অপারেশন শক্তি, তারপর হচ্ছে লাফিং বুদ্ধা, তারপরে অপারেশন বিজয়, নাকি স্মাইলিং বুদ্ধা? আনসার ইজ অপশন নাম্বার ডি, স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে। এটা কত সালে হয়? স্মাইলিং বুদ্ধা হয় হচ্ছে 1984 সালে। সময়টা ছিল 18 মে, মেবি মে মাস ছিল, এইটুকুনি কনফার্ম, 18ই মে, ঠিক আছে। 18ই মে ছিল হচ্ছে 1984 সালে প্রথম। এটা এই সময় ইন্দিরা গান্ধীর সময় আমরা পোখরান 1 বলা হয়। পোখরান, রাজস্থানের পোখরানে হচ্ছে প্রথম নিউক্লিয়ার টেস্ট করা হয়েছে, সাকসেসফুল টেস্ট এটা একেবারে। ওকে, তারপরে আমরা দ্বিতীয়বার সাকসেসফুল টেস্ট করেছি অপারেশন শক্তি নামে, যেটা হচ্ছে 1998 সালে, 1998 সাল। আর ডেটটা মনে রাখবে এই কারণে, 11ই মে, 11th মে। আর এই 11th মেটা পরবর্তীকালে আমরা টেকনোলজি ডে হিসেবে পালন করি, কি প্রযুক্তি দিবস, ঠিক আছে, টেকনোলজি ডে, 11ই মে, ঠিক আছে, 11ই মে টেকনোলজি ডে 1998 সালের অপারেশন শক্তির সফলতার জন্য, ঠিক আছে। অপারেশন বিজয় এটা 1961 সালে হয়েছিল। ইন্ডিয়ান আর্মিটা করেছিল অপারেশন বিজয় 1961, গোয়াকে ভারতের অংশ করবার জন্য পর্তুগিজদের বিরুদ্ধে। অপারেশন শক্তি আরেকটা আছে যেটা হচ্ছে 1999 সালে হয় অপারেশন শক্তি, সেটা হচ্ছে কার্গিল ওয়ারের সময়। কার্গিল ওয়ারের সময় অপারেশন শক্তি হয়, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প, মনে রেখে দিই ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন। আর লাস্ট কোয়েশ্চেন 40 নম্বর বলছে হুইচ সিটি হ্যাজ ব্যাগড দ্য সেকেন্ড স্পট ইন দ্য স্বচ্ছ সর্বেক্ষণ। আচ্ছা, বলছে এখানে স্বচ্ছ সর্বেক্ষণ অ্যাওয়ার্ডে 2020 সালে সেকেন্ড স্পটে কে এসছে? তো আমরা ফার্স্ট স্পট মনে রাখবো, কিন্তু 2024 এটা মনে রাখবো, রিসেন্টলি বেরিয়েছে 2024-এ। এটা ইন্দোর সিটি প্রথম এসছে। ইন্দোর, ইন্দোর কোথায়? এমপি, মধ্যপ্রদেশের একটি রাজ্য, তোমার শহর, ঠিক আছে, সব থেকে পরিচ্ছন্ন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর হচ্ছে যারা যারা রেলওয়ে প্রিপারেশন করছে তাদের মধ্যে ছড়িয়ে দাও, এটা স্প্রেড করো, তাহলে হচ্ছে আমারও লাভ, তোমারও লাভ। আমি আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও আনতে শুরু করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।